এনসিপিকে ছাড়াই ঐতিহাসিক জুলাই সনদ সই, এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর ঘিরে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা, পুলিশ জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ, ক্ষোভের মুখে অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন। 3 দিন পরও চলছে রূপনগরের রাসায়নিক গোডাউন, অব্যাহত দমকলের কার্যক্রম, তেজস্ক্রিয়ায় ভারী এলাকার বাতাস। এবং রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা, সপ্তাহ ব্যবধানে ফের বেড়েছে ডিমের দাম, স্থিতিশীল চালের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সই হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। সনদে সই করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে 4:30টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান। আইনি ভিত্তি না থাকায় এতে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদ স্বাক্ষর শেষে বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো। এ ঘটনাকে নতুন বাংলাদেশের সূচনা বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানি যে মাগরিবের আজান সমাগত, কিন্তু দক্ষিণ প্লাজায় আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম ও মফিউর রহমান। দর্শক, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের আরো খবর জানতে শুরুতেই চলে যাচ্ছি আমরা মনিরুল ইসলামের কাছে। মনির, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। তাসনুবা, আমরা এই মুহূর্তে আছি মানিক মে এভিনিউর জাতীয় সংসদ ভবনের ঠিক সামনেই, অর্থাৎ দক্ষিণ প্লাজায়, যেখানটাতে জুলাই সনদের যে ঐতিহাসিক যেই ঘটনা, জুলাই সনদের স্বাক্ষর, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এই যে কিছুক্ষণ 1 মিনিট আগেই কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্যে কিন্তু আসলে যেই নতুন একটি বাংলাদেশের সূচনা, সেই সূচনার একটি যে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এই সরকার, এবং সেটি কিন্তু আসলে তিনি বারবার ফোকাস করেছেন। বিশেষ করেই নতুন বাংলাদেশের ভিত্তি কেমন হবে, নতুন বাংলাদেশের যেই অন্তর্বর্তী সরকার যেই 13টি সংস্কার কমিশন গঠন করেছে, সেসব বিষয় নিয়ে আসলে কথা বলেছে। এবং দেখতেই পাচ্ছেন এখন কিন্তু যেই জুলাই সনদের স্বাক্ষর তো হয়েইছে, এখন কিন্তু আসলে বৈঠক চলছে। আরও যে আনুষ্ঠানিকতা রয়েছে, বিভিন্ন জাতীয় নেতারা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন, আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জুলাই সনদের যেই 5 নম্বর ধারা, সেই ধারাতে কিন্তু আসলে ঘোর আপত্তি জানিয়েছিল জুলাই যোদ্ধা এবং জুলাই আহত যোদ্ধারা, এবং তারা কিন্তু আসলে সকাল থেকেই এই জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়। যখন বেলা 1:30 বাজে ঠিক তখন কিন্তু আসলে যেই জাতীয় সংসদ ভবনের যে সীমানা প্রাচীর ভেদ টপকিয়ে কিন্তু যেখানে জুলাই সনদের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান স্থলে গিয়ে আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এবং তারপর পরে কিন্তু আসলে প্রশাসনের যারা দায়িত্বরত ছিলেন তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও আসলে কাজ হয়নি। তারপরে প্রশাসন, পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে আসলে সরিয়ে দেয়। ওই মুহূর্তে কিন্তু তারা এই আশপাশের যেই জাতীয় সংসদের চারপাশে যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু আসলে আটকে দেয়, এবং এখানে পুলিশের গাড়ি এবং কয়েকটি গাড়িতে আসলে অগ্নিসংযোগও তারা করে। যদিও তারপরে 10 মিনিটেই তারা আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এই বিষয়টি নিয়ন্ত্রণে এনেছিলেন। এই মুহূর্তে যে বিষয়টি, এখানে কিন্তু আসলে সংসদ ভবনের যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তাই সেই প্রাচীরের সামনেই কিন্তু যারা সাধারণ জনতা, সাধারণ মানুষ যারা এই
নতুন বাংলাদেশের অংশীদার যারা এই গণ অভ্যুত্থানের অংশীদার তারা কিন্তু এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু অবলোকন করছেন। তাসনুবা, আমাদের সাথে এই মুহূর্তে সংসদ ভবনের আরেকটি প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি তার কাছে চলে যাব। ওঠেন ভাই ভাই। ধন্যবাদ মনির। এই মুহূর্তে আমি আছি ধন্যবাদ মনির। এই মুহূর্তে আমি আছি হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে মানিক মিয়া এভিনিউর যে আড়ংয়ের সামনে যে গেট যে অংশটি রয়েছে আমি সেখানে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিকেল থেকেই আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আসলে বলা যায় যে 3টার সময় থেকে এখানে এই এলাকাটি কড়া আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারপর থেকে এই অংশটি পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে আর্মি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এখান থেকে যেই অংশটি দিয়ে মানে সংসদের সামনে দিয়ে গাড়িগুলো চলে যায় সেই অংশটি আসলে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি পাস করতে দেওয়া হচ্ছে না। সমস্ত গাড়ি আজকে যাচ্ছে এখান থেকে হচ্ছে 27 হয়ে তারপরে তাদেরকে চলে যেতে হচ্ছে। কোনো গাড়ি আসলে সংসদের সামনে দিয়ে যেতে পারছে না। এখানে নিরাপত্তার একটি বিষয় রয়েছে। আপনি জানেন নিরাপত্তা স্বার্থেই আসলে এটি করা হয়েছে। আমরা নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি। এখানে আরেকটি বিষয় যে কেউ গাড়ি নিয়ে ঢুকে যেতে চাচ্ছিল, যারা না বুঝে আসছিল, যারা জানতো না যে এই এলাকা দিয়ে প্রবেশ নিষেধ, তাদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বুঝিয়ে সরিয়ে দিচ্ছিলেন যে এই এলাকা দিয়ে অনুষ্ঠান চলাকালীন সময় যাওয়া যাবে না। এছাড়া দুপুরের পর থেকে আর কোনো এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং পুরো এলাকায় আসলে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। তাজনুবা। ধন্যবাদ মনির এবং মফিউর। মাগরিবের আজানের বিরতির পর ফিরছি মোহনা সংবাদে। সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকালে 10:30টার দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে দক্ষিণ প্লাজায় অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, জুলাই সনদে তাদের ভূমিকা ও ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। সনদটি আইনি ভিত্তিহীন ও অবমূল্যায়নের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। রেজা খানের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষরের বিরোধিতায় শুক্রবার সকালেই সংসদ ভবন এলাকায় অবস্থান নেন স্ব আন্দোলনকারী। গ্রিল টোপকে সামনে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত মূল ফটক খুলে দেয় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা এবং এ সময় 5 শতাধিক বিক্ষুব্ধ যোদ্ধা অনুষ্ঠান স্থলের মূল মঞ্চ ও অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বলেন, জুলাই যোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি উপস্থিত আন্দোলনকারীরা। তারা 10 সদস্যের একটি প্রতিনিধি দলকে মঞ্চে স্থান দেওয়ার দাবি জানান এবং সনদের আইনি স্বীকৃতি ও বাস্তবায়নের রোডম্যাপ চেয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঞ্চের চারপাশে অবস্থান নেয়। এরপর দুপুর 1টা নাগাদ পুলিশ লাঠিচার্জ শুরু করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা কার্যত ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। আশপাশের রাস্তা ও প্রবেশপথে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর 1:30টার মধ্যে এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয় পুলিশ। উল্লেখ্য, জুলাই সনদকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই জুলাই যোদ্ধাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দফাটিতে আগে ছিল গণ অভ্যুত্থান পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সংশোধিত দফায় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর না করা কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে মানুষ উন্মুখ হয়ে আছে। শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শিগগিরই চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরতে পারবেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে। যে অবস্থায় আমরা গিয়েছিলাম তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। ৩৬শে জুলাই যদি আমরা চিন্তা করি, এটি হচ্ছে একটি ১৫ বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়, যেখানে ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে, জুলাই সনদ কিভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। অগ্নিকাণ্ডের ৩ দিন পরও ধোঁয়া বের হচ্ছে মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গোডাউন থেকে। চলমান রয়েছে দমকল বাহিনীর তৎপরতা। অগ্নি নির্বাপনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। আশপাশের আবাসিক ভবন ও কারখানার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ১৬ মৃতদেহের ফরেনসিক ও DNA পরীক্ষা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানালেন রূপনগর থানার তদন্ত কর্মকর্তা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। অগ্নিকাণ্ডের ৩ দিনেও রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় আগুন লাগা কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের চলমান অপারেশনে ছেটানো পানির সঙ্গে বের হয়ে আসছে রাসায়নিকের উচ্ছিষ্ট। আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষের চলাচল। সেদিনের ভয়াবহতার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানালেন, রাসায়নিক তেজস্ক্রিয়ার প্রভাবেই তাদের সমস্যার কথা। এখানে বসে রয়েছি, মনে করেন একটা দম করে বাস ঠেয়ে এটা আগুন ছুটে পড়েছে, ছড়ে এটা থেকে গোডাউনে পড়ছে, গোডাউনে তো মানে চারিদিকে ছড়াই গেছে। সর্বপ্রথম একটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর তাকায় দেখছি বিশাল আকারের আগুন। আগুন পাওয়ার পরে মানুষ দৌড়দৌড়ি করছে, অনেকে এই আগুনের থবলে পড়ে গেছে। কেমিক্যাল ফ্যাক্টরি ছিল এখানে নাকি, তো এতে ক্ষতি হইতেছে মানুষের। যত তাড়াতাড়ি এটা করা যায়, নিষ্কাশন করা যায়, এতে ভালো হবে মানুষের জন্য। নাকে আসতেছে মানে ঝাঁঝালো গন্ধ হালকা হালকা, আর ভিতরে মনে করেন যে এটা তো যদি ভিতরে পুরোপুরিভাবে যায় তাহলে তো শ্বাসকষ্ট হয়ে যায়। রোবোটিক ফায়ার ফাইটারের পাশাপাশি কারখানার ভেতরে এখনও অক্সিজেন মাস্ক নিয়ে চলছে অপারেশন। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা জানালেন, সেখানকার সার্বিক পরিস্থিতি। কেমিক্যাল থেকে এটা পানির সাথে বিক্রিয়া করে অথবা হিটের সাথে বিক্রিয়া করে যে ফিউমগুলো বের হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এটার অন্য কোনো ঝুঁকি নাই, কিন্তু এটা হেলথ হ্যাজার্ড আছে। এই ফিউমগুলো মানুষ ইনহেল করলে মানে মানুষের সমস্যা হবে। মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পরিচয় শনাক্তকরণে DNA পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকেরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে তারা এ ঘোষণা দেন। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। এদিকে দাবি না মানা পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষকেরা। বলেন, শিক্ষকদের এই আন্দোলন দমন পীড়নের মাধ্যমে ফল ভালো হবে না। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য
কৃষকদের জন্য কল্যাণ হবে। আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। রাজধানী বাজারে নিত্য পণ্যের দামে নাজেহাল ভোক্তা। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। চড়া প্রায় সব ধরনের সবজির দাম। মাছের দাম আগের মতোই বাড়তির দিকে। চালের দামে নেই হেরফের। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। ওশাফের দোসের রিপোর্ট। কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। চলতি মাসের শুরু থেকে টানা বৃষ্টির অজুহাতে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা কেজি। কিছু সবজির দাম ছাড়িয়েছে 100-এর ঘর। অনেকদিন ধরে সবজির দাম বেশি, এবছর সবজির দাম কমে নয়। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের সবজির দাম অনেক, সবজির দামটা আসলে নাগালের বাইরে চলে গিয়েছে। একটা লাউ 120 টাকা। যথাযথ তদারকি যদি চালায় যায় সেক্ষেত্রে হচ্ছে যে সবজির বাজার আরো নামবে আশা করি। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা আর মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার কেজি 170 থেকে 180, কক 270 থেকে 290, লেয়ার 280 থেকে 300 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। যারা আসলে সংসার চালাচ্ছে তারা বুঝে যে অবস্থাটা কেমন, আর মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো খুবই খারাপ অবস্থা। ব্রয়লার মুরগিটা তো সাধারণ সবাই খায় না, ব্রয়লার মুরগিটা যারা নিম্ন আয়ের মানুষ তারাই বেশি খায়। ডিমই তো মানুষ বেশি খায়, কিন্তু ডিমের দামের জন্য তার নিম্নবিত্ত মানুষও খেতে পাচ্ছে না। ডজনে 10 টাকা বাড়ছে। হাসির ডিম ডজনে 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু সরকার অনুমোদন না দেয় আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এখন আগের দামে আছে। কোম্পানি আমাকে বলে আছে যে আপনার রোববার থেকে না সোমবার থেকে বাড়তি রেটের মাল আসবে সয়াবিন তেল। এখন মনে করেন 6 টাকা মনে সম্ভবত বাড়াইছে প্রতি লিটারে। মাছের দাম অনেক আগেই চলে গেছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। চাষের মাছের দামেও নেই স্বস্তি। মাছের যে বাজার সীমিত কেন, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। নদীর মাছ তো 1500-1600 টাকা কেজি, এর নিচে কোনো নদীর মাছ পাওয়া যাচ্ছে না। এই দোকানে যে দাম পাশের দোকানে দেবেন একই দাম, কিন্তু কম নাই। বাজারে আসলে আমি ব্যালেন্স করতে পারি না। মা বাবার ঔষধ, নিজের এক্সপেন্ডিচার, নিজের যাওয়া আসার ভাড়া, বাজার খরচ, বাচ্চার দুধ সব মিলিয়ে মানে প্রচন্ড প্রেসারে আছে। চালের দামে কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট চালের মধ্যে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর 80 টাকা, রশিদ 72 টাকা ও মোজাম্মেল 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন তিরোধান দিবস। আজ লালনের ধাম ছেউরিয়ায় বসছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, 135 বছরেও লালন অনেক প্রাসঙ্গিক। বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা 120 মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের পর 3 ধাপে এসব মরদেহ ইসরায়েল থেকে গাজায় এসেছে। এদিকে ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে হামাসের ওপর হামলার অনুমতি দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি 9 জিম্মির মরদেহের বিনিময়ে গাজায় 120 ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করেছে দখলদার ইসরায়েল। গেল সোমবার যুদ্ধবিরতি কার্যকরের পর মোট 3 ধাপে এসব মরদেহ ইসরায়েল থেকে গাজায় এসেছে। তবে মরদেহগুলোতে নির্যাতনের চিহ্ন রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাত পা বেঁধে হত্যা করে গাজায় পাঠানো হয়েছে তাদের। ইসরায়েলের এসব পৈশাচিক কাজের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস এসবের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। দেশটির সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার পর্যন্ত 120টি মরদেহ আসার তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে গাজায় গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে হামাস অভিযান অব্যাহত রাখলে তাদের ওপর হামলার অনুমোদন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার তার মৃত্যু নিশ্চিত করেছে হুতি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। উন্মোচন হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির আয়োজনে শুক্রবার সকালে ঢাকার লালবাগ কেল্লায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ক্যারিবীয় কাপ্তান শাই হোপ উন্মোচন করেন ট্রফিটি। এর আগে বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। আগামীকাল দুপুর 1টায় মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর একই মাঠে 21 অক্টোবর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে 23 অক্টোবরে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। এনসিপিকে ছাড়াই ঐতিহাসিক জুলাই সনদ সই, এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর ঘিরে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। পুলিশ জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ, ক্ষোভের মুখে অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন। 3 দিন পরও চলছে রূপনগরের রাসায়নিক গোডাউন, অব্যাহত দমকলের কার্যক্রম, তেজস্ক্রিয়ায় ভারী এলাকার বাতাস। এবং রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা, সপ্তাহ ব্যবধানে ফের বেড়েছে ডিমের দাম, স্থিতিশীল চালের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।